স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে স্থবির হয়ে পড়েছে সারা দেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় ভারত, নেপাল ও ভুটান থেকে কোনো পণ্য প্রবেশ করেনি। সেই সাথে বাংলাদেশ থেকেও যায়নি কোনো রপ্তানি পণ্য। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কার দাবিতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ফলে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। বিঘ্নিত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল অবস্থায় তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। পরিস্থিতির উন্নতি না হলে পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। এতে কন্টেইনার জটের পাশাপাশি পণ্য জটও ভয়াবহ হয়ে উঠতে পারে। কর্মসূচির কারণে আমদানি রপ্তানি একেবারেই বন্ধ হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। ভারতের মহদীপুর স্থলবন্দরে পণ্যবাহী কয়েকশো ট্রাক এবং সোনা মসজিদ বন্দরে বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। পুরো শাটডাউন চলছে, কোনো কাজই করছে না কাস্টম। বেশিরভাগ কাস্টমার এনবিআরের উপর নির্ভর করে, রাজস্বটা ইনকাম ওদেরই তো বেশি দেশের জন্য। সেক্ষেত্রে তো পুরো দেশেরই ক্ষতি একটা মনে করি। রবিবার নতুন করে কোনো পণ্য আসেনি আখাউড়া স্থলবন্দর ও বিবির বাজার স্থলবন্দরে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, তেমনি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সমস্যার সমাধান করবে আমাদেরকে পোর্ট খোলার জন্য এবং এক্সপোর্ট চালু করার জন্য সরকারের প্রতি আশু দৃষ্টি আকর্ষণ করছি। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটান থেকে আমদানি হওয়া ১৫১টি পাথর বোঝাই ট্রাক কাস্টমসের ক্লিয়ারেন্স ও ছাড়পত্র না পাওয়ায় বন্দরের ইয়ার্ডে আটকা পড়ে আছে। ক্ষতির মুখে পড়েছেন বন্দরের ব্যবসায়ী, শ্রমিক সহ সংশ্লিষ্টরা। এই মাল নিয়ে পাট নিয়ে খুব দুশ্চিন্তা আছি, কবে গাড়ি ঢুকবো তাও জানি না। পাথর নিয়ে কালকে থেকে দাঁড়ায় আছি, কালকে থেকে গাড়ি খালি হচ্ছে না। আজকে বিকেলের মধ্যে একটা সমস্যা সমাধানের সম্ভাবনা আছে। তো তখন আমাদের এই সমস্ত ট্রাকগুলো তাদের প্রয়োজনীয় কার্যক্রম সেরে বন্দর থেকে এক্সিট করবে বলে আমাদের বিশ্বাস। আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। এতে চরম বিপাকে পড়েছেন ভোমরা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। শুধুমাত্র যাত্রী সেবা চালু রয়েছে। গাড়ি ঢুকতেছে না, এখানে বলে কি ঝামেলা হয়েছে কাস্টমের। এখানে হাজার হাজার শ্রমিক আছে, 4টি শ্রমিক ইউনিয়ন, তারা শ্রমিকগুলো বেকার হয়ে পড়েছে। বেনাপোল স্থলবন্দরে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আটকা পড়া শত শত পণ্যবাহী ট্রাকের মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের কাঁচামাল। ইশরাত জাহান, ডিবিসি নিউজ ডেস্ক। এনবিআর আন্দোলন নিয়ে কঠোর অবস্থানে সরকার। আন্দোলনকারীদের সাথে সমঝোতা নয়, অনতিবিলম্বে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে বলা হয়েছে, নয়তো কঠোর হতে বাধ্য হবে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। তবে শাটডাউন কর্মসূচিতে অনড় আন্দোলনকারীরা। আর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ 6 নেতৃত্বস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। রাজস্ব বোর্ড সংস্কারে 12 মে মধ্যরাতে অধ্যাদেশ জারির পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনে নামেন রাজস্ব কর্মকর্তারা কলম বিরতি ও অবস্থান কর্মসূচির মাধ্যমে। অভিযোগ ছিল সংস্কার ইস্যুতে সরকারের গঠিত কমিটির সুপারিশ আমলে না নিয়ে তা রাতারাতি পাল্টে ফেলা হয়। কিভাবে বারবার মিথ্যাচারের মাধ্যমে এই আন্দোলনের ন্যায্যতার জায়গাটিকে আবারও ধ্বংস করার পায়তারা করা হয়েছে। 2 সপ্তাহের ব্যবধানের মুখে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়, এনবিআর আপাতত বিলুপ্ত নয়, বরং এনবিআরকে বিশেষায়িত প্রতিষ্ঠানের মর্যাদা দিয়ে সকল পক্ষের সাথে আলোচনা করে সংস্কার করা হবে, যার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা স্থগিত রাখেন আন্দোলন। এই অবস্থার জন্য প্রথম থেকে আন্দোলনকারীদের অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে দ্বিতীয় দফায় আবারও গত সপ্তাহ থেকে আন্দোলনে নামেন রাজস্ব কর্মকর্তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ সহ 4টি ইস্যুতে। আন্দোলনকারীদের অভিযোগ, এনবিআর সংস্কার ইস্যুতে গঠিত কমিটিতে চেয়ারম্যানের নিজস্ব লোক বসানো, হুমকি ধামকি দেয়া, প্রতিহিংসামূলক বদলি করা হয়েছে আন্দোলনে নেতৃত্বদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে। আমাদেরকে চেয়ারম্যান স্যার 3 দিন আমরা আলোচনার জন্য জায়গা চেয়েছি, আমাদেরকে এনবিআর কোনো জায়গা দেওয়া হয়নি। আমরা এনবিআর সিঁড়ির সামনে মেঝেতে বসে আলোচনা করেছি, কিন্তু এইভাবে নিশ্চয়ই একটা সেমিনার বা একটা স্টেক হোল্ডারদের মতামত বিনিময় নিশ্চয়ই সম্ভব না সিঁড়ি নিচে। আমাদের আন্দোলনের শুরু থেকে চেয়ারম্যানকে অপসারণ করার কোনো দাবি আমাদের ছিল না। উনি ওনার নিজের কার্যক্রমের মাধ্যমে উনি আমাদের দাবিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
ফলে চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে অনড় অবস্থানে ছিলেন আন্দোলনকারীরা। তবে বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টার কার্যালয়ে গত কয়েক দফায় এনবিআর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট পক্ষের বৈঠক হলেও আন্দোলনকারীরা ছিলেন না। তবে গত দুদিন আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির কারণে রাজস্ব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে এনবিআর ঐক্য পরিষদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা এগিয়ে নিয়ে আসা হয় রবিবার। 20 সদস্যের একটি দল এদিন বৈঠকে অংশ নিতে যায়। মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় যেহেতু আমাদের মুরব্বী, আপনারা আমাদের সুযোগ করে দেন, আমরা আলোচনায় ম্যান্ডেট পেয়েছি, আমরা আলোচনায় যাচ্ছি, আমরা বাকিটা প্রেস ব্রিফিংয়ে বলবো। তবে এই বৈঠক হয়নি। ঠিক আছে, বৈঠক হবে না, ওটা আমি বলতে প্রেস রিলিজ যাবে। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে কঠোরভাবে নির্দেশ দিয়ে রাজস্ব কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ নজিরবিহীনভাবে গত 2 মাস ধরে দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে ব্যাহত করছে। আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি করে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সংস্কারের বিরোধিতা ছাড়াও অর্থ বছরের শেষ 2 মাসে তারা রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই তথাকথিত আন্দোলন পরিকল্পিত ও দূর অভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের চরম পরিপন্থী। এদিকে শাটডাউন কর্মসূচি চলাকালে ঘুষ বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে আন্দোলনকারীদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রবিবার সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক দাবি করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ সংশ্লিষ্টদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। যে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে বর্ণিত 6 জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার প্রেক্ষিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। অনুসন্ধান শুরুর পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ 6 জনের অ্যাকাউন্ট সহ সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক সহ বিভিন্ন দপ্তরে শিগগিরই চিঠি পাঠাবে দুদক। এনবিআর এর আন্দোলনকারীদের সাথে আলোচনার জন্য জ্বালানি উপদেষ্টাকে প্রধান করে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। একটা সিদ্ধান্ত হয়েছে, এসব আলোচনা এনবিআর এর যারা আন্দোলন করছে, এনবিআর এর সংস্কার, এগুলি সম্পর্কে একটা 5 সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আলাপ আলোচনা করবে, এনবিআর কিভাবে সংস্কার করা যায়, সবার কথা শুনবে। এনবিআর এর অচলাবস্থা নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশ আইসিএবির সাবেক প্রেসিডেন্ট এএফ নেসারউদ্দিন। জনাব নেসারউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। আশা করছি আমার কথা শুনতে পাচ্ছেন। বেশ কিছুদিন ধরে এনবিআর এর এক ধরনের অচলাবস্থা দেখছি আমরা। ব্যবসা বাণিজ্যে নিঃসন্দেহে একটা বড় প্রভাব পড়েছে। কিরকম প্রভাব পড়েছে বলে মনে করছেন? দেখেন, আসলে এনবিআর হচ্ছে একটা জাতির লাইফলাইন আমি বলতে পারি। এটা আমাদের রাজস্ব ইনকাম বা আমাদের যে বাজেট, সেটাকে সেই ইনকাম যদি না আসে দেশই চলবে না। এই লাইফলাইনটা আপনার গত কয়েকদিন ধরে এনবিআর এর অচল অবস্থার কারণে আমাদের, বিশেষ করে এখন জুন মাস, এই জুন মাসের শেষে ট্যাক্স কালেকশনটাই হয় এই বছর, যেটা ধরেন 2024-25-এর ট্যাক্স কালেকশন বা রাজস্ব আয় যেটা হবে সেটা এর মধ্যেই আগামীকালকের মধ্যেই শেষ হবে। এই সময় এই ধরনের আন্দোলন বা এই ধরনের অচল অবস্থায় এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা পুরো জাতির জন্য এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে এই সময় আমরা এরকম একটা জটিলতার মধ্যে পড়েছি। আমাদের অনেক এনবিআর এ অনেক কাজকর্ম হচ্ছে না, যার কারণে আমরা অনেক কিছু পলিসি ডিসিশন পাচ্ছি না। মানে করদাতারা আপনার হচ্ছে আপনার তাদের কাজকর্ম আগাতে পারছে না, বিধায় তাদের ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু বা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা এই সময় এই জিনিসটা এটা আগেই সলভ করা উচিত ছিল, বাট এটা হয়নি। এই জায়গাটিতে একটু জানতে চাই, সমাধান আসলে কিভাবে হতে পারে? আলোচনার কথা শুনছি আমরা, ইতিমধ্যে বোধহয় একটি আলোচনা চলছে। সেই আলোচনা থেকে আদৌ কোনো সমাধান আসবে বলে কি মনে করেন?
না, সমাধান আমরা যতটুকু জানি যে অধ্যাদেশ যেটা জারি করা হয়েছিল সেখানে আলোচনার মাধ্যমে অনেকগুলো সমাধান হয়ে গেছে। যেমন দুটো ডিপার্টমেন্ট ছিল, একটা হলো ট্যাক্স পলিসি, একটা হচ্ছে ম্যানেজমেন্ট। এইখানে যেটা বলা হয়েছে যে বিশেষ করে আপনার আপনার পলিসিতে যেটা বলা হয়েছে সেটা হলো যে অগ্রাধিকার দেওয়া হবে, এবং সেই অগ্রাধিকার দেওয়া হবে ওখানে ওনারা চাচ্ছে না অগ্রাধিকার না দিয়ে নিয়োগ, মানে যাদের কর বিষয়ে অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়োগ দিতে হবে। এই শব্দটা নিয়ে আপত্তি আছে যে না অগ্রাধিকার না, এখানে নিয়োগই দিতে হবে। এটা ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন আপনাকে। এই মুহূর্তে রাজধানী তেজগাঁয়ে বিসিআইতে এনবিআর কর্মকর্তাদের সাথে ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক শেষে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছে ব্রিফিং এ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে গত কয়েকদিনের কর্মসূচি এবং গতকাল ও আজ অর্থাৎ 28 এবং 29 জুন 2025 তারিখের যে কমপ্লিট শাটডাউন চলছে তার প্রেক্ষিতে আমদানি রপ্তানি তথা দেশের অর্থনীতির যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগ এবং আলোচনাকে আমরা স্বাগত জানাই। মাননীয় অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। আমরা এই কমিটির সাথে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কার করতে অবদান রাখতে পারব বলে আশা করি। এমতাবস্থায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। তবে একটি পূর্ণাঙ্গ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। বিগত কয়েকদিনের কর্মসূচিতে আমাদের সাথে থাকার জন্য দেশবাসী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সিভিল সোসাইটি ও সর্বোপরি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানাই। আমি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার, সভাপতি এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানী তেজগাঁ, সেখানে এনবিআর ও ব্যবসায়ীদের বৈঠক নিয়ে ব্রিফ করছিলেন, সে ব্রিফিং এ সরাসরি যুক্ত ছিলাম। রাজস্ব আহরণে এনবিআর এর চলমান আন্দোলনের কি প্রভাব পড়ে তাতে সতর্ক দৃষ্টি রাখছে আইএমএফ। সংস্থাটি বলছে 5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ সামষ্টিক অর্থনৈতিক চাপে আছে। এই আন্দোলনের কারণে তা কোন দিকে যায় তা সতর্কতার সঙ্গে দেখছে আইএমএফ। ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় সকাল 7টায় ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এইসব কথা বলেন আইএমএফ মিশন চিফ ক্রিস পাপাজর্জিয়াস। এ সময় তিনি জানান, তৃতীয় ও চতুর্থ পর্যালোচনা শেষে ঋণ প্রোগ্রামের আওতায় 133 কোটি 70 লাখ ডলার ছাড় দেওয়া হয়েছে। এ সময় বৈদেশিক মুদ্রার বিনিময় হার পদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন মিশন প্রধান। জানান, একবারেই বাজার ভিত্তিক করা হলে তা মূল্যস্ফীতিকে উস্কে দেওয়ার ঝুঁকি থাকে। মূল্যস্ফীতি কমে আসাকে ইতিবাচক বললেও এখনও তা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আরও সংকোচনমূলক মুদ্রানীতির পরামর্শ দেন আইএমএফ মিশন প্রধান। We are in close contact with the NBR chair. যে সংস্কারগুলোর কথা আমরা বলেছি তার সবশেষ অগ্রগতি জানতে আমরা নিয়মিত এনবিআর চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ রাখছি। কিছু সংস্কার আসলেই কঠিন, কারণ অর্থনীতি একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সংস্কার কার্যক্রমে সতর্ক দৃষ্টি রাখছি। মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে নিরপরাধ ব্যক্তিদের রক্ষা এবং মামলা বাণিজ্য বন্ধে ফৌজদারি কার্যবিধিতে সংশোধন আনছে সরকার, যাতে নিরপরাধ কেউ মামলার শিকার হলেও প্রাথমিক তদন্তে মুক্ত হবার সুযোগ রাখা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপন জারি করা হবে সোমবার। এদিকে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে ছাত্র জনতা হত্যায় একে একে মামলা হয় দেশের বিভিন্ন থানায়। অভিযোগ উঠেছে এসব মামলায় মিথ্যা তথ্য দিয়ে অনেক নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানো হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে প্রতিপক্ষকে হয়রানির অস্ত্র হিসেবে মিথ্যা মামলা ব্যবহারের অভিযোগ আছে বাংলাদেশে। এসব সমস্যা দূর করতে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি ধারায় পরিবর্তন আনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিআরপিসির 173-এর এ ধারায় সংশোধনীর বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়, যাতে এখন থেকে মিথ্যা মামলায় কাউকে আসামি করা হলে তাকে বিচারের আগেই প্রাথমিক তদন্ত করে মামলা থেকে বাদ দেয়া যাবে। পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না। তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে
ডিসচার্জ করে দিতে পারবেন। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে, পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম, যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন, তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। আইন উপদেষ্টা জানান, এতে মামলা বাণিজ্য কমবে, ভুয়া ও মিথ্যা মামলা থেকে রক্ষা পাবেন ভুক্তভোগীরা। একটা মামলা যখন হয়, হত্যা মামলা, এটা ইনভেস্টিগেশনে 2 বছর 3 বছর 4 বছর লাগে এবং এটার মধ্যে শত শত লোককে আসামি করা হয় এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার এক ধরনের মামলা বাণিজ্য থাকে। ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে 16ই জুলাইকে জুলাই শহীদ দিবস, 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। একই সাথে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপন করা হচ্ছে, জানান আসিফ নজরুল। অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে সুবিধা নিতে ধর্ষণের ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়া হচ্ছে, সমস্যার সমাধান না করে চলছে মিথ্যাচার, এমন অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলছেন, সংখ্যানুপাতিক চেয়ে ভোট পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। রবিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব ও শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সমস্যার সমাধান না করে আগামী নির্বাচনে ফায়দা নিতে একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার করছে। সমাধান না করে এটাকে যদি রাজনীতিকরণ করা হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্য। যারা এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতিকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে, দুর্ভাগ্যবশত তাদের সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নাই। এর আগে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে দলের আরেক নেতা মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার ও সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। স্থানীয় সরকার হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই, করতে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে। এদিকে কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, নারী নির্যাতনকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন বলেও অভিযোগ মির্জা ফখরুলের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ভিডিও ধারণ করে ভাইরাল করার দায়ে ধরা হয়েছে আরও 4 জনকে। প্রধান আসামি ফজর আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত বলে দাবি পুলিশের। শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচার নিশ্চিতের দাবি এলাকাবাসীর। এদিকে ধর্ষণের ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও 24 ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে আদালত। গেল 26শে জুন কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামের এক গৃহবধূ বাবার বাড়িতে বেড়াতে যান। রাতে ফজর আলী নামের এক যুবক ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে। দরজা খিলি ভাঙা লাইছে, পরে খিলি ভাঙা আইছে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে। এ সময় স্থানীয়দের হাতে আটক হন ফজর আলী। কিছুক্ষণ পর সেখান থেকে পালিয়ে যায় সে। ঘটনাস্থলে থাকা কয়েকজন ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনায় মামলা হলেও অনেকটা নীরব ছিল প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হবার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। দাবি জানানো হয় জড়িতদের গ্রেপ্তারের। এরপর নড়ে চড়ে বসে প্রশাসন। রাতেই ভিডিও ভাইরাল করা রমজান, সুমন, আরিফ ও অনিককে গ্রেপ্তার করা হয়। আর রবিবার ভোরে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি ফজর আলীকে। ফজর আলী তাকে দরজা খুলতে বলে সে দরজা না খুললে সেই দরজা ভাঙা প্রবেশ করিয়া ধর্ষণের ঘটনা সংঘটিত হয়। কোনোরকম তারা টের পেয়ে তারা এই ঘরের ভিতর ঢুকে তাকে তাদের এই অবস্থা দেখিয়ে তারপর তাদের সাথে খারাপ আচরণ করে এবং ছবি তোলে, মারপিট করে। ফজর আলীর রাজনীতি পরিচয় এখনো পাওয়া যায় নাই, তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়। এমন ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসী। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। সঠিক তথ্যটা বা যে তদন্ত করে যে ইয়াটা হয়, এটা আমরা সঠিক বিচার চাই আমরা গ্রামবাসী। যে প্রকৃত অপরাধী তার বিচার চাই আমরা।
ভুক্তভোগী নারী 2 সন্তানের জননী, তার স্বামী দুবাই প্রবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিবন্ধী সন্তানকে চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে উঠেছিলেন মনির হোসেন নামে এক প্রবাসী। শনিবার বিকেলে হোটেলে ওঠার পর রবিবার সকালেই অসুস্থ হয়ে পড়েন 3 জনই। খবর পেয়ে তার বাসার কেয়ারটেকার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ অনুসন্ধানে বিভিন্ন আলামত সংগ্রহ করছে ক্রাইম সিন ইউনিট। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের সৌদি প্রবাসী মনির হোসেন প্রতিবন্ধী অসুস্থ ছেলের চিকিৎসা করাতে শনিবার বিকেলে স্ত্রী সহ রাজধানীর মগবাজারে হোটেল সুইট স্লিপে উঠেন তিনি। ওনারা আসছিল আনুমানিক বিকাল 4টার দিকে মনে হয়। আমাদের এই জায়গায় খাওয়ার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ বাহিরে। মনির ও স্ত্রী সন্তান রাতের খাবার খেয়েছিলেন বাইরে থেকে। সকালে তারা অসুস্থ বোধ করলে খবর পেয়ে নিহতের চাচা এসে মনিরের স্ত্রীকে অসুস্থ দেখতে পান এবং পাশের আদ্দিন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মনির হোসেন এবং তার সন্তানেরও মৃত্যু হয়। আসার পরে আমরা দেখি মনির অসুস্থ, যে মনির যে উনি, কিন্তু এর আগে ওনার ওয়াইফ মারা গেছে। পরে এখানে আসছে, বাচ্চারা নিয়ে গেছে, বাচ্চাও মারা। মৃতের স্বজনরা জানান লক্ষ্মীপুরে গ্রামের বাড়ি হলেও রাজধানী কেরানীগঞ্জে একটি নিজস্ব বাসা রয়েছে তার, যেখানে কাজ করতেন সম্পর্কে চাচা এবং তার মেয়ে, যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট হোটেল কক্ষ থেকে খাবার সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। মেইনলি আমরা কাজ করি সেটা হলো এই যে ক্রাইম সিন থেকে আলামত সংগ্রহ করি। সেই একইভাবে আমরা আলামত কালেক্ট করলাম এখানে। হ্যাঁ, তো আলামত কি আলামত পাওয়া গেছে এটা আমরা এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাই না। ফুড পয়জনিং নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে তা তদন্তের পরই জানা যাবে বলে পুলিশ মনে করছে। তাই এরা স্বামী স্ত্রী এবং প্রতিবন্ধী ছেলের বাইরেও তাদের কেয়ারটেকার যে রফিক নামে এক ভদ্রলোক ছিল, সেই এন্টারটেনমেন্ট করছে এবং সেই তাদের হসপিটালাইজ করছে। আরও তদন্ত করতে হবে এবং মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে যে ফুড পয়জনিংয়ে মারা গেছে না অন্য কোনো কিছু। ঘটনার পর থেকেই হোটেল ম্যানেজার পলাতক, তবে সহকারী ম্যানেজার বলছেন অন্য কথা। ম্যানেজার উনি পাসপোর্টে চাকরি করেন, পাসপোর্টে চাকরি করে উনি ডিউটিতে গেছে, ঠিক আছে, এজন্য উনি নেই। দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সৌদি প্রবাসী মনির হোসেন ও তার পরিবারের 3 জনের মৃত্যু রহস্য দ্রুত উন্মোচন হবে এমনটা আশা করছেন তার স্বজনেরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মানিকগঞ্জ জেলায়। ডিবিসি এক্সপ্রেস আজ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এবং সারাদিন আমরা এই উপজেলায় আজকে ঘুরেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, এখানকার সংকট সম্ভাবনা নিয়ে কথা বলেছি। ডিবিসি এক্সপ্রেসের দেখা 3টি সংকট, এই 3টি সংকট নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই মুহূর্তে আমার সাথে আছেন এই উপজেলার, একটু তার সাথে কথা বলবো এই সব বিষয় নিয়ে। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে নদী সংকট এই এলাকার নদী ভাঙন এই এলাকার মানুষের জন্য একটা অন্যতম সংকট। বছরের পর বছর অনেকেই বাস্তুভিটা হারিয়ে ফেলছে। আপনাদের কোনো উদ্যোগ, তারা চাচ্ছে একটা পার্মানেন্ট সলিউশন, আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা? ধন্যবাদ। আপনারা সকলেই জানেন যে দৌলতপুর উপজেলা একটি নদীবিধৌত উপজেলা এবং এখানে আমাদের মোটামুটি 3টি উপজেলা সম্পূর্ণ 3টি ইউনিয়ন আমাদের সম্পূর্ণ চরে, তারও মাঝে আরও 2টি ইউনিয়নের অর্ধেকাংশই আমাদের চরে অবস্থিত। তো চরে তো আমরা সকলেই জানি যে চরের যে ডিজাইনটা বা চরের যে মাটিটা থাকে সেটা বালি হয় এবং সেটা হচ্ছে কোনো ক্যাপাসিটি থাকে না যে সে কতটুকু ধারণ ক্ষমতা কেমন হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি নদী ভাঙন আমাদের এই এলাকার একটি খুব কমন একটি চিত্র। সেক্ষেত্রে আমরা যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে বা আমাদের অন্যান্য যে সরকারি দপ্তর আছে সেগুলোকে আমরা রক্ষা করার জন্য প্রতি বছরই আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে সবসময় যোগাযোগ রাখি। সাধারণ মানুষও তো রয়েছে, তারাও তো নিশ্চয় হয়ে যায়, মানুষ রয়েছে তাদের ঘর ভেঙে যায় নদীতে, অনেকেই জমি হারা হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের সকলেই শিক্ষা প্রতিষ্ঠান সহ সাধারণ জনগণকে যাতে আমরা কিছুটা হলেও তাদেরকে সাপোর্ট দিতে পারি, সেক্ষেত্রে আমরা যোগাযোগটা রক্ষা করি পানি উন্নয়ন বোর্ডের সাথে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বরাবর জানিয়ে থাকি ভিজিটের মাধ্যমে, এবং তারা ভিজিটের মাধ্যমে যতটুকু সম্ভব জিও ব্যাগ বা এই সংক্রান্ত কিছু ব্যবস্থার মাধ্যমে নদী ভাঙনটুকু প্রাথমিকভাবে তারা রোধ করে থাকে। কিন্তু সেক্ষেত্রে আসলে পার্মানেন্ট যে সলিউশনটা সেটা আসলে সত্যিকার অর্থে হয় না, যেহেতু নদী ভাঙনটা একটি চলমান প্রক্রিয়া। আপনাদের কয়েক বছর পর এটা প্রাকৃতিক কারণে এটা হয়ে থাকে, ঘটেই থাকে। এখানে অনেকের অভিযোগ যে এখানে চিকিৎসক কম, একটা অ্যাম্বুলেন্স। তো
এমন অভিযোগ আছে, অনেকেই বলে যে এখান থেকে মানিকগঞ্জ যেতে বলে কিংবা ঢাকায় যেতে বলে। তো কোনো প্ল্যান আছে কিনা, পরিকল্পনা আছে কিনা, কিংবা আপনারা তত্ত্বাবধান করেন কিনা ব্যাপারটা? হ্যাঁ, অবগত আছি যে এখানে অ্যাম্বুলেন্সের যে বিষয়টা সেটা একটা আসলেই প্রকট সমস্যা বলা যায়। তো আমরা আমাদের এখানে যিনি ইউচিএফপি হিসেবে নিয়োজিত আছেন, যথেষ্ট আন্তরিকতা তার মধ্যে রয়েছে এবং আমাদের সাথে একটু সমন্বয় রয়েছে। আমরা চেষ্টা করছি, কথা বলছি। আমাদের এখানে কমিউনিটি ক্লিনিকেরও সংকট রয়েছে, যেমন চরাঞ্চলে আমাদের কমিউনিটি ক্লিনিক একদম নেই বললেই চলে, একটা জায়গায় একদমই নেই, টোটালি নেই। তো আমরা চেষ্টা চালাচ্ছি, আমরা যতটুকু সম্ভব কাজ করছি এই বিষয়ে সমাধানের জন্য। আর একটা আমার কাছে মনে হয়েছে যে রাস্তাঘাট কিছুটা খারাপ, সেটা অবগত রয়েছেন কিনা? গ্রামীণ যে রাস্তাগুলো সেখানে আসলে প্রপার ড্রেনেজের কোনো ব্যবস্থা থাকে না, পানি যে যাবে। এবং বৃষ্টির দিনে এই সমস্যাটা হয় যে পানি পাস হওয়ার জায়গা থাকে না, যার ফলে ওই জায়গার মাটি ভেঙে রাস্তাগুলো ক্ষতির সম্মুখীন হয়। তো আবার গ্রামের ক্ষেত্রে এটা একটা মূল বিষয়। আর ওই যে নিজেদের যে জমি তারা ছাড় দিবে না, তারা ড্রেনেজের কোনো প্রপার স্টেপ নেবে না। আমরা যতটুকু পারি, যখন রাস্তা হয়, ইদানিং বেশ কিছুদিন যাবত এই চেষ্টায় চলছে অনেকগুলো রাস্তায়, আমরা মানুষজনের সাথে একটু তাদের কাউন্সিলিং করে একটু বোঝানোর চেষ্টা করি যাতে পানিটা পাস হওয়ার তারা জায়গা করে দেয়। তাও সব মিলিয়ে আমরা চেষ্টা চলছে এবং আমরা এলজিটিতেও বলে রেখেছি তারা যাতে তাদের নেক্সট যে প্ল্যানগুলো করবে সেখানে যাতে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা রাখে, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবো। ধন্যবাদ। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে ডিবিসি এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল দৌলতপুরে, অর্থাৎ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়, এবং এখানকার সংকট সম্ভাবনা নিয়ে কথা বলেছে সাধারণ মানুষের সাথে। এই মুহূর্তে এই উপজেলা নির্বাহী অফিসার আমার সাথে ছিলেন এবং তার সাথে আমি কথা বললাম। সবাই ভালো থাকবেন, ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকবেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।